নমস্কার, আমি সৃজা। সালটা 1976। পুরনো দিল্লির তুর্কমান গেটে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে সঞ্জয় গান্ধী হকার উচ্ছেদ অভিযান শুরু করেন। না, এরকম না যে শুধুমাত্র 1976 সালে ওই সময়টুকু শুধুমাত্র তুর্কমান গেটেই হকার উচ্ছেদ হয়। মোটামুটিভাবে গোটা এমার্জেন্সি পিরিয়ড জুড়ে 1975 থেকে 1977 পুরোটা জুড়েই হকার উচ্ছেদ হয়েছিল। কিন্তু তাদের মধ্যে মানে এই হকার উচ্ছেদের যে ঘটনাগুলো রয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে ভয়াবহ ছিল তুর্কমান গেটের হকার উচ্ছেদের ঘটনা। কারণ এই তুর্কমান গেটের হকার উচ্ছেদের জন্য রক্ত ঝরেছিল গরিব মানুষের, গরিব শ্রমজীবী খেটে খাওয়া মানুষের রক্ত ঝরিয়ে তাদেরকে ওই তুর্কমান গেটের যে হকার মানে যেখানে তারা হকারি করতেন, যেখানে তাদের কর্মসংস্থান ছিল, যেখানে তাদের গ্রাসাচ্ছাদনের সংস্থান ছিল, সেই সমস্ত কিছুকে উড়িয়ে দিয়ে তাদেরকে একেবারে সহায় সম্বলহীন করে দিয়েছিল ইন্দিরা গান্ধীর সরকার এমার্জেন্সি পিরিয়ডের সময়। ঠিক সেই সময় দাঁড়িয়ে জনসংঘ তখন বিবৃতি দিয়েছিল যে ইন্দিরা গান্ধী এই যে কাজটা করছেন, এভাবে হকার উচ্ছেদ করছেন, এটা তিনি সঠিক করছেন না। জনসংঘের এত লোকজন বা এত কিছু কখনোই ছিল না, বা এত কর্মী সমর্থক এসব কখনোই ছিল না যে তারা রাস্তায় নামতে পারে। কিন্তু তারা এই বিষয়টা নিয়ে এই ভয়ঙ্করভাবে হকার উচ্ছেদ তার বিরোধিতা করেছিল এবং জনসংঘ লিখিত বিবৃতি দিয়েছিল, সেটা অন রেকর্ড রয়েছে। এবং একই সঙ্গে জনসংঘ বলেছিল যে ইন্দিরা গান্ধী ক্ষমতায় এসেছিলেন গরিবি হটাও এই স্লোগান দিয়ে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি ঠিক গরিবি হটাতে চাইছেন না, তিনি আসলে গরিবদেরকেই হটিয়ে দিতে চাইছেন ভারতবর্ষ থেকে। আর সেই কারণের জন্য গরিব হকারদের, গরিব মানুষদের রুটি রুজি কর্মসংস্থান সমস্ত কিছু কেড়ে নেওয়া হচ্ছে। তো এই সমস্ত স্টেটমেন্ট দিয়েছিল জনসংঘ সেই সময়, কিন্তু তারপরেও ইন্দিরা গান্ধীর সরকার শোনেনি এবং 1975 থেকে 1977 পর্যন্ত, যেমন বললাম যে এমার্জেন্সি পিরিয়ডে টানা হকার উচ্ছেদ চলেছে এবং তার ফলশ্রুতি হিসেবে আমরা দেখেছিলাম যে 1977 ইন্দিরা গান্ধীর সরকার পড়ে যায়। তো এই এতগুলো কথা কেন এখন বললাম হঠাৎ করে, কেনই বা 1975 সেই এমার্জেন্সি পিরিয়ড এত আগের ঘটনা টেনে আনলাম? তার কারণ হচ্ছে মাত্র কয়েকদিন আগে আমি দেখছিলাম যে 24 ঘন্টা যে নিউজ চ্যানেলটা রয়েছে সেখানকার ডেপুটি এডিটর পিউ রায়কে অগ্নিমিত্রা পল একটা ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে পিউ রায় যখন অগ্নিমিত্রাকে জিজ্ঞাসা করছেন যে আপনারা ক্ষমতায় আসার পর থেকেই এই যে হকার উচ্ছেদ শুরু করেছেন এবং যার ফলে অসংখ্য মানুষের কর্মসংস্থান চলে যাচ্ছে, এতে মানুষ রুষ্ট হচ্ছেন, এটাকে ম্যানেজ করবেন কি করে, এই বিষয়টার কি উত্তর দেবেন? তখন শুনলাম যে অগ্নিমিত্রা পল বলছেন যে এই হকারের জন্য নাকি এই শহরটা দেখতে খুব খারাপ লাগে, বিশেষ করে এয়ারপোর্ট এরিয়ায়। মানে যারা অন্য রাজ্য থেকে এ রাজ্যে আসেন তারা এয়ারপোর্টে পা দিয়েই দেখেন অসংখ্য হকার রয়েছে এবং সেটা অত্যন্ত দৃষ্টিকটু, অত্যন্ত বিচ্ছিরি একটা দেখতে লাগে। এবং এই শহরটাকে সুন্দর করে সাজানোর জন্য নাকি তারা এই হকার উচ্ছেদটা করছেন এবং এই হকার উচ্ছেদটা যথাযথ, কারণ শহরটাকে সুন্দর দেখাতে হবে। তো অগ্নিমিত্রা যখন এই কথাটা বলছিলেন তখনই আমার এই তুর্কমান গেটের ঘটনাটার কথা মনে পড়লো, কারণ ইন্দিরা গান্ধীও শহর সুন্দর করে সাজানোর জন্যই এই হকার উচ্ছেদ করেছিলেন, বিশেষ করে ওই পুরনো দিল্লির তুর্কমান গেটের হকার উচ্ছেদটা করেছিলেন। কিন্তু বিষয়টা হচ্ছে অগ্নিমিত্রা দেবী তিনি তো ফ্যাশনের লোকজন, তিনি তো ফ্যাশন ডিজাইনার, তিনি ফ্যাশন বোঝেন, তিনি ফ্যাশনের র্যাম্প বোঝেন এবং ভাবছেন বোধহয় গোটা শহরটাকে ওই ফ্যাশনের র্যাম্পের মতো একেবারে ঝাঁ চকচকে করে দেবেন। উনি বুঝতে পারছেন না যে শহরের সৌন্দর্য তো প্রয়োজন নিশ্চয়ই, কিন্তু সেই সুন্দর শহরের পিছনে কিছু ভুখা পেটও থাকে, আর এই ভুখা পেট তারাই আসলে সরকার নির্ধারণ করে। ভারতবর্ষ এরকমই, কারণ ভারতবর্ষের শ্রমজীবী মানুষের সংখ্যা পুঁজিপতিদের তুলনায় অনেক অনেক বেশি, তাই যে কোনো সরকারকে প্রথমেই আসলে এই দিকটাকে নিয়ে ভাবতে হয়। কিন্তু এখন অগ্নিমিত্রা দেবীর কপাল খারাপ যে উনি এমন একটা দলের হয়ে রাজনীতির আঙিনায় প্রবেশ করেছেন বা রাজনীতির ময়দানে নেমেছেন যারা আসলে ভারতবর্ষের কোনো কিছুর সঙ্গেই কখনো একাত্ম হয়নি। ভারতবর্ষের এই মাটিকে তারা কোনোদিন নিজেদের মাটি বলে আপনই করতে পারেনি। তো এই দলের লোক হয়ে গেছেন উনি এবং রাজনীতিটা সেভাবে শিখেও উঠতে পারেননি, খুব স্বাভাবিক ব্যাপার। প্রথমে গ্ল্যামারাস দুনিয়া আর তারপর রাজনীতিটাকেও সেই গ্ল্যামারের মধ্যেই যুক্ত করে ফেলছেন, আর সেই কারণের জন্য উনি ভাবছেন যে এই হকার উচ্ছেদ করে দিলেই বোধহয় শহরটা ঝাঁ চকচকে হয়ে যাবে। উনি বুঝতে পারছেন না এই যে হকার যাদের উচ্ছেদ করে দিয়ে উনি শহরটাকে ফ্যাশনের র্যাম্প বানানোর চেষ্টা করছেন, সেখান দিয়ে মানুষের ক্যাটওয়াকের চেষ্টা করছেন, আসলে এর
পিছনে যে ভুখা পেটগুলো রয়েছে সেই ভুখা পেটগুলো আসলে ওনাদের সরকারটাকে নির্ধারণ করেছে এবং যে কোনো মুহূর্তে এই ভুখা পেটগুলো ওনাদের সরকারটাকে ফেলে দিতে পারে। উনি ভাবছেন শুধুমাত্র হকার উচ্ছেদ করে দিলেই বোধহয় সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, শহর ঝাঁ চকচকে সুন্দর হয়ে যাবে। কিন্তু এই মানুষগুলো কোথায় যাবেন? এবং শুধুমাত্র হকারে নয়, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে এই যে কলকাতা শহরে বা গোটা রাজ্য জুড়ে যে সমস্ত হকাররা রয়েছেন, যারা হকারি করেন, হকারি যাদের পেশা এবং সেটা অনেক ক্ষেত্রেই বংশানুক্রমিকভাবে যাদের পেশা, তাদের এই হকারির একটা চেইন সিস্টেম রয়েছে। তাদের এই হকারির টার্নওভার বছরে প্রায় 10,000 কোটি টাকা, এবং এই যে টাকা মানে এই যে রেভিনিউটা জেনারেট করার জন্য অসংখ্য মানে সেরকমই 10,000 কোটি মানুষের ডেডিকেশন রয়েছে, অবদান রয়েছে এবং ভাগ রয়েছে অসংখ্য মানুষের। তো এই যে হকাররা যেটা বিক্রি করেন, আমরা দেখতে পাই হকার বিক্রি করছেন, সেই হকার একা নন, তার পিছনে একটা চেইন সিস্টেমে মানুষের কর্মসংস্থান থাকে, মানুষের জীবন জীবিকা থাকে। এটা এক প্রকার কুটির শিল্প। কোনো হকার যদি দেখতে পাই আমরা যে আচার বিক্রি করছেন, তার মানে সেই আচারটা কেউ বানাচ্ছেন, তার মানে সেই আচারটা কেউ প্যাক করছেন। এবার সেই আচারটা কেউ প্যাক করছেন মানে কোনো একটা পাউচ বা কোনো একটা শিশি বা কোনো একটা প্লাস্টিকের বটল তৈরি হচ্ছে। আবার আমরা যদি দেখতে পাই যে কোনো হকার হয়তো চুড়িদার বিক্রি করছেন, কুর্তি বিক্রি করছেন, তো তার মানে সেই হকারই যে কুর্তিটা বানাচ্ছেন এরকম নয়, নাও হতে পারে। তো তার মানে কেউ একজন ওই কুর্তিটা তৈরি করছেন, তার মানে সেলাই হচ্ছে, তার মানে সুতো কিনছেন, তার মানে কাপড় বিক্রি হচ্ছে। মানে এভাবেই আর কি আমি বোঝাতে চাইছি যে এই পুরো বিষয়টা আসলে একটা চেইন সিস্টেমের মধ্যে চলে এবং যেটার রেভিনিউ সরকারি হিসেবে বছরে প্রায় 10,000 কোটি টাকা। এখন এই যে হকারদেরকে উনি তুলে দিয়ে শহরকে একেবারে ঝাঁ চকচকে ফ্যাশনের র্যাম্প বানাতে চাইছেন, সমস্যা হচ্ছে যে এই হকার উচ্ছেদ মানে শুধুমাত্র হকার যাদেরকে চোখের সামনে দেখা যাচ্ছে তারা নন, তাদের পিছনে চেইন সিস্টেমে আরো অসংখ্য মানুষ রয়েছেন যাদের কর্মসংস্থান চলে যাবে এই হকারদের পুরো উচ্ছেদ করে দিলে। কিন্তু অগ্নিমিত্রা দেবী তো এসব বুঝতে পারবেন না, কারণ প্রথমেই বললাম অগ্নিমিত্রা দেবীর প্রথম পেশা ছিল গ্ল্যামারাস দুনিয়া, ঝাঁ চকচকে দুনিয়া, ফ্যাশনের দুনিয়া। আর তারপরে উনি এসেছেনও একটা ফ্যাশনের রাজনীতিতে, যে রাজনীতি ওনাকে কখনো মাটির কাছাকাছি থাকতেই শেখাবে না। কারণ এই ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক দল যারা কখনো ভারতের মাটির কাছাকাছি ছিল না। এরা ভারতের সংবিধানকে মানে না, এরা ভারতের জাতীয় পতাকাকে মানেনি, এরা ভারতের জাতীয় সঙ্গীতকে মানে না, এরা ভারতের ধর্ম নিরপেক্ষতাকে গুরুত্ব দেয় না। তো তার মানে যা কিছু সামগ্রিকভাবে ভারতীয়, যা কিছু সামগ্রিকভাবে দেশের, যা কিছু দেশের মাটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তার কোনো কিছুর সঙ্গেই বিজেপির কোনো সম্পর্ক নেই, তার সবকিছুর বিরুদ্ধে হচ্ছে এই বিজেপি। আর অগ্নিমিত্রা দেবীর কপাল এত খারাপ যে উনি ফ্যাশন গ্রাউন্ড থেকে সোজা একেবারে এরকম একটা দেশ বিরোধী রাজনৈতিক দলের মধ্যে ঢুকে পড়েছেন। তো সেই কারণের জন্য ওনার পক্ষে না দেশের মানে স্বদেশীয় রাজনীতি বোঝা সম্ভব হচ্ছে, আর না রাজনীতির ইতিহাস জানা সম্ভব হচ্ছে। আর সে কারণের জন্যই ওনার মধ্যে শ্রেণী চেতনা বিষয়টা একেবারেই জাগছে না। আর সে কারণের জন্য উনি অনায়াসেই বলতে পারেন যে এয়ারপোর্ট থেকে যারা নামবে তারা নেমে যেন এই হকার টকার বিচ্ছিরি জিনিসপত্র না দেখে, শহরটা সুন্দর ঝাঁ চকচকে দেখানোর জন্য ওনারা বা ওনার দল এভাবে হকার উচ্ছেদ করছে। তো আমার মনে হয় অগ্নিমিত্রা দেবী যখন রাজনীতির মাঠে নেমে পড়েছেন এবং বেশ ছোটাছুটি করছেন আমরা দেখতে পাচ্ছি, মানে অগ্নিকন্যার পরে আমরা অগ্নিমিত্রা পেয়েছি, খুবই ভালো কথা। উনি ছোটাছুটি করুন, রাজনীতি করুন, নিশ্চয়ই করুন, কিন্তু তার সঙ্গে ভারতবর্ষের রাজনীতির ইতিহাসটা একটুখানি জেনে নেবেন, কারণ এই ভারতবর্ষের রাজনীতি এতটা সমান্তরাল নয়, বেশ উঁচু নিচু। তাই যে সৌন্দর্য দেখাতে গিয়ে রক্তক্ষয়ী তুর্কমান গেটের হকার উচ্ছেদের পর ইন্দিরা গান্ধীর মতন ওরকম একটা প্রবল প্রভাবশালী প্রতিপত্তিশালী সরকার পড়ে গিয়েছিল, তো সেখানে এই ভারতীয় জনতা পার্টি যারা এই এদিক ওদিক করে জুড়ে টুড়ে ক্ষমতায় এসছে, তাদের পক্ষে টিকে থাকা কিন্তু খুব মুশকিল হতে পারে। তো অগ্নিমিত্রা দেবী একটুখানি মাথায় রাখবেন যে ভারতবর্ষে এখনো পর্যন্ত ঝাঁ চকচকে র্যাম্পে হাঁটা মানুষ নয়, এখনো পর্যন্ত ভারতবর্ষের সরকার গরিব মানুষরাই নির্ধারণ করেন।